হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমরা বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকিউলস কার্ডের 6 নম্বর আইটেম এনজাইম, এই আইটেমটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি আইটেমের টপিকগুলো এখানে লিখে নিয়েছি। তো টপিকগুলো কী কী আমরা একটু পরিচিত হই। প্রথমেই দেখা যাচ্ছে আমাদেরকে জানতে হবে এনজাইমের ডেফিনেশন, তারপর ক্লাসিফিকেশন, দেন এনজাইমের মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড ফ্যাক্টরস, তারপর কোএনজাইম, কোফ্যাক্টর এবং আইসো এনজাইম এবং তাদের ইম্পর্টেন্স সম্পর্কে। তাহলে এনজাইম কি? আমরা রসায়নে একটা টপিক পড়েছিলাম যে ক্যাটালিস্ট বা প্রভাবক। তো এনজাইম হলো ওয়ান কাইন্ড অফ প্রভাবক, কিন্তু যেহেতু এনজাইমগুলো বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে কাজ করে, এজন্য এনজাইমকে বলা হয় বায়োক্যাটালিস্ট। আবার এনজাইমগুলো কোথায় প্রডিউস হয়? এনজাইমগুলো লিভিং সেল থেকে প্রডিউস হয়। তারপর আমরা ক্যাটালিস্ট পড়ার সময় কি দেখছিলাম যে ক্যাটালিস্ট আমরা রসায়নাগারে তৈরি করি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এনজাইমগুলো লিভিং সেল থেকে তৈরি হয়। এরপর এনজাইমগুলো ক্যাটালিস্টের মতোই বৈশিষ্ট্য বাকিগুলা, যে ক্যাটালিস্ট যেমনভাবে রিয়াকশানের রেট অফ রিয়াকশানকে বাড়ায়, কিন্তু বিক্রিয়ার গতি বাড়ায়, বাট বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। সেমভাবে ক্যাটালিস্টও তাই করবে। তাহলে আমরা একটু ডেফিনেশনটা যদি দেখতে চাই, যে এনজাইমস আর biocatalysts produced by living cells to catalyze biochemical reaction. A catalyst accelerates the rate of chemical reaction, but itself remains chemically unchanged at the end of the reaction. তার মানে আমরা কতগুলো ইনফরমেশন এখান থেকে পাইলাম, সেটা এনজাইমগুলো বায়োক্যাটালিস্ট। দেন এগুলো কোথায় তৈরি হয়? প্রডিউসড বাই লিভিং সেলস। তারপর এদের কাজ কি? টু ক্যাটালাইজ বায়োকেমিক্যাল রিয়াকশন। আর কি বৈশিষ্ট্য জানতে পারলাম? যে এনজাইম বিক্রিয়ার হারকে অ্যাক্সিলারেট বা ত্বরান্বিত করে, কিন্তু রিমেইন কেমিক্যালি আনচেঞ্জড, কেমিক্যালি অপরিবর্তিত থাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন, বিক্রিয়া শেষে কেমিক্যালি অপরিবর্তিত থাকে। তো এক্সাম্পল কী কী আছে এনজাইমের? অল ডাইজেস্টিভ এনজাইম, যেমন হতে পারে কার্বোহাইড্রেটের বিপরীতে যে সমস্ত এনজাইম কাজ করে সেগুলো অ্যামাইলেজ হতে পারে, তারপর ট্রিপসিন হতে পারে, কাইমোট্রিপসিন হতে পারে, ঠিক আছে, ট্রাইপেপটাইডেস হতে পারে। দেন ফ্যাট ডাইজেশন করে সেটা লাইপেজ হতে পারে, ফসফোলাইপেজ হতে পারে, লেসিথিনেজ হতে পারে। তো এগুলো আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়বো তখন আরও বেশি জানতে পারবো। এরপর এনজাইমের প্রপার্টি কি? সকল ধরনের এনজাইমগুলোই হলো প্রোটিন ইন নেচার। তারপর সব ধরনের প্রোটিনের বৈশিষ্ট্য প্রোটিনগুলো কলোইডাল এবং ওয়াটার সলিউবল। সেমভাবে এনজাইমগুলোও কলোইডাল হবে এবং ওয়াটার সলিউবল হবে। দেন প্রোটিনগুলো কি হয়? হিট ল্যাবাইল হয়, তার মানে হিট দিলে প্রোটিনগুলো ভেঙে যায়, ডিন্যাচারেশন হয়, তাদের বৈশিষ্ট্যর পরিবর্তন হয়। সেমভাবে এনজাইমগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তারপর অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট অ্যান্ড হ্যাভ ডেফিনিট আইসোইলেকট্রিক পিএইচ। এনজাইম ক্যাটালিস্ট হিসেবে বা প্রভাবক হিসেবে কাজ করে, এবং এনজাইমের এই কার্যকারিতার জন্য একটা নির্দিষ্ট পিএইচ দরকার হয়। আচ্ছা, এখন এনজাইমের সাথে সাথে আমাদের
আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে হরমোন। তাহলে এনজাইম আর হরমোন দুইটা কি একই জিনিস? না, অবশ্যই এক না, তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। কোথায় কোথায় ডিফারেন্স আছে? এনজাইম এগুলো হচ্ছে অ্যাবসোলিউটলি প্রোটিন ইন নেচার, অন্যদিকে হরমোন হলো প্রোটিন ছাড়াও স্টেরয়েড হতে পারে, ঠিক আছে? তারপর এনজাইমগুলো যেখানে তৈরি হয় সেখানেই কাজ করে, তার মানে অ্যাক্ট অ্যাট দ্য সাইট অফ প্রোডাকশন। যেমন আমরা যদি বলি ডাইজেস্টিভ এনজাইম, তো ডাইজেস্টিভ এনজাইম যেগুলো আছে ওগুলো জাস্ট ডাইজেস্টিভ ট্র্যাক্টেই কাজ করবে। অন্যদিকে হরমোন, এটা ইউজুয়ালি অ্যাক্ট ডিস্ট্যান্ট অ্যাট দ্য সাইট অফ প্রোডাকশন। যেমন মানে হচ্ছে হরমোন যেখানে তৈরি হয় তার থেকে দূরবর্তী স্থানে কাজ করে। যেমন পিটুইটারি হরমোন আমাদের হাইপোথ্যালামাসে তৈরি হয়, হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্ল্যান্ডে জমা থাকে, কিন্তু এই হরমোনটা দেখা যাবে যে এর প্রভাব আমাদের বডির প্রায় সমস্ত সেলেই আছে। তারপর এনজাইম, এটা হচ্ছে ক্যাটালিক অ্যাক্টিভিটি দেখায়, অন্যদিকে হরমোনগুলো কি মেইনলি রেগুলেটরি অ্যাক্টিভিটি দেখায়। তারপর এনজাইম, দে ডু নট গো টু দ্য সাইট অফ অ্যাকশন ভায়া ব্লাড। এনজাইম নর্মালি যেখানে কাজ করে, যেখানে তৈরি হয় সেখানেই কাজ করে, এই জন্য এটার দূরবর্তী স্থানে পরিবহন হওয়া লাগে না, সেজন্য এদেরকে ব্লাডের মধ্যেও যাওয়া লাগে না। কিন্তু যেহেতু হরমোনগুলো আমাদের এক জায়গায় তৈরি হয়, অন্য জায়গায় কাজ করে, এই জন্য হরমোনগুলো ব্লাডের মাধ্যমে পরিবাহিত হয়। আচ্ছা, তারপর এনজাইমের ক্লাসিফিকেশন। এনজাইমের ক্লাসিফিকেশন এটা খুবই ইম্পর্ট্যান্ট, মেইনলি হচ্ছে আইইউবি ক্লাসিফিকেশনটাকে এখানে লেখা হয়েছে। তো আইইউবি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি। তো এখানে টোটাল 6টা এনজাইম ইনক্লুড করা হয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে অক্সিডোরিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইয়েজ, আইসোমারেজ, লাইগেজ। তো এটা যদি আমরা একটু ছন্দ দিয়ে মনে রাখি বা নেমোনিক দিয়ে মনে রাখি, তাহলে কীভাবে মনে রাখতে পারবো? এই যে অথ লিল, তাহলে ও দিয়ে কি অক্সিডোরিডাকটেজ, দেন টি দিয়ে ট্রান্সফারেজ, এইচ দিয়ে হচ্ছে হাইড্রোলেজ, এল দিয়ে লাইয়েজ, আই দিয়ে আইসোমারেজ এবং আরেকটা এল দিয়ে লাইগেজ। তো এদের এক্সাম্পলগুলো আমাদের লাগবে পরীক্ষার রিটেনের জন্য, এটা খুব বেশি আসে, দেন হচ্ছে ভাইভাতেও ধরবে। এটা হচ্ছে মাস্ট নো কোশ্চেন, জানতেই হবে, না পারলে কিন্তু ফেল হয়ে যাবে। তাহলে অক্সিডোরিডাকটেজ জাস্ট নামের মধ্যে আছে, একটা হচ্ছে অক্সিডেজ আর একটা হচ্ছে ডিহাইড্রোজিনেস। তারপর ট্রান্সফারেজের মধ্যে ট্রান্সফারেজ আছে এবং ক্যাটালেজ আছে। আর হাইড্রোলেজের মধ্যে আছে নিউক্লিয়েজ এবং প্রোটিয়েজ। লাইয়েজের মধ্যে আছে ডিকার্বক্সিলেজ, অ্যালডোলেজ। দেন আইসোমারেজের মধ্যে আইসোমারেজ, আর লাইগেজের মধ্যে ডিএনএ লাইগেজ। তো এই যে অক্সিডোরিডাকটেজ, এটা কী করে? নর্মালি অক্সিডেশন এবং রিডাকশানে কাজ করে। ট্রান্সফারেজ কী করে? যে কোনো একটা গ্রুপকে ট্রান্সফার করে। তারপর হচ্ছে হাইড্রোলেজ, সেটা কী করে? হাইড্রোলাইসিস করে। লাইস কী করে? সামথিং, কোনো কিছুকে আলাদা করে, ভাঙে, সরাই ফেলে। আর আইসোমারেজ কী করে? আইসোমারে রূপান্তরিত করে, ঠিক আছে? একটা আরেকটার আইসোমারে, যেমন গ্লুকোজ 6 থেকে ফ্রুক্টোজ 6-এ কনভার্ট করে দিল। দেন হচ্ছে লাইগেজের কাজ কি? লাইগেজ হচ্ছে জোড়া লাগানোর কাজ করে বিভিন্ন, যেমন একটা ডিএনএর একটা খণ্ড আরেকটা খণ্ড, এই দুইটা খণ্ডের মাঝখানে লাইগেজ কাজ করবে। তাহলে এগুলো আমরা জানলাম। এখন হচ্ছে আমরা দেখি পরবর্তীতে কী আছে। এখন হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, এটা সম্পর্কে জানবো। তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে স্পেসিফিক এনজাইম স্পেসিফিক জায়গায় কাজ করবে, স্পেসিফিক এনজাইম স্পেসিফিক সাইটে কাজ করবে, এরপর স্পেসিফিক সাবস্ট্রেটের ওপর কাজ করবে। তাহলে আমরা জানি যে হোয়াট ইজ সাবস্ট্রেট।
সাবস্ট্রেট হলো যে বিক্রিয়ক, সহজ কথায় মানে যেটার উপর এনজাইম কাজ করে সেটা হচ্ছে সাবস্ট্রেট, আর প্রোডাক্ট হচ্ছে বিক্রিয়ার শেষে যেটা তৈরি হয় উৎপাদ, সেটাই হচ্ছে প্রোডাক্ট। তাহলে এই যে আমাদের একটা নির্দিষ্ট সাবস্ট্রেট, এটার জন্য আমাদের একটা নির্দিষ্ট এনজাইম আছে। আমাদের প্রথমে কি হবে, এই এনজাইমটা এই সাবস্ট্রেটের সাথে যুক্ত হবে, হওয়ার পর কী হবে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হবে। দেন তারপর এনজাইম রিয়াকশান করবে, করার পরে কী হবে, এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি করবে। তারপরে আমরা দেখব এই যে আমাদের এই যে এনজাইম কিন্তু একদম অপরিবর্তিত আছে, কিন্তু আমাদের এই যে সাবস্ট্রেট সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল গ্রিন কালার, এখন হয়েছে রেড অ্যান্ড ব্লু কালার। তাইলে এই সাবস্ট্রেট প্রোডাক্টে পরিণত হয়েছে, কিন্তু আমাদের এনজাইমটা ঠিক আগের মতোই অবস্থায় আছে, মানে বিক্রিয়া শেষেও সে আনচেঞ্জড ফর্মে আছে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট এবং এনজাইম আলাদা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এনজাইমের মেকানিজম অফ অ্যাকশন। এখন এই যে এনজাইম কখন কিভাবে কাজ করবে, কতটুকু কাজ করবে, কতটুকু ইফেক্টিভ হবে, সেটা হচ্ছে আমাদের কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করবে। কি কি ফ্যাক্টর সেগুলো আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। তাহলে এনজাইম সবচেয়ে ভালো কাজ করে কখন, যখন তাপমাত্রাটা 37 ± 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন এনজাইমটা সবচেয়ে ভালো কাজ করে। এটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার ফর এনজাইম অ্যাকশন, ঠিক আছে। এরপর হচ্ছে একটা নির্দিষ্ট পিএইচ দরকার। তো পিএইচ যখন 7 থেকে 8 হবে, সেটা হচ্ছে অপটিমাম পিএইচ। এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। ফ্যাক্টরগুলো আমাদেরকে মনে রাখতেই হবে, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে টেম্পারেচার, পিএইচ। এরপর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন মানে কি, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হচ্ছে কি পরিমাণে বিক্রিয়ক আছে, বিক্রিয়কের ঘনত্ব। তাহলে বিক্রিয়কের ঘনত্ব যদি বেশি থাকে, সেক্ষেত্রে কি এনজাইম খুব ভালোভাবে কাজ করবে? না, বিক্রিয়কের ঘনত্ব বেশি হলে এনজাইম ভালো মতো কাজ করবে না, কারণ ওই পরিমাণ এনজাইম যদি না থাকে তাহলে কিন্তু এনজাইমের অ্যাকশানটা কমে যাবে। তারপর হচ্ছে প্রোডাক্ট কনসেন্ট্রেশন। যখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তখন কিন্তু এনজাইমটা আর কাজ করবে না, কিন্তু প্রোডাক্টের কনসেন্ট্রেশন যখন কম থাকবে, তখন কি এনজাইমটা ভালো কাজ করবে। তারপরে এনজাইম কনসেন্ট্রেশন। এখন এনজাইমের কনসেন্ট্রেশনটাও যদি সাবস্ট্রেট এবং প্রোডাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, অ্যাপ্রোপ্রিয়েট না হয়, সেক্ষেত্রেও কিন্তু এনজাইমের অ্যাকশানটা ভালো হবে না। তাহলে এগুলোই তোমরা আরও ভালোভাবে বই থেকে দেখে নিবা, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, নেক্সট টপিক হলো এনজাইমের ইম্পর্টেন্স কী কী আছে। তো মেইনলি এটা আমাদের রিটেনের পরীক্ষায় আসে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ এনজাইম। তাহলে এনজাইমগুলো আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। প্রথমত আমাদের ডাইজেশনে হচ্ছে এনজাইমগুলো হেল্প করে, ডাইজেস্টিভ এনজাইম যেগুলো আছে। তাহলে এই ডাইজেস্টিভ এনজাইম যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি হয়, তখন কিন্তু বিভিন্ন ডিজিজ হতে পারে। যেমন আমরা জানি যে ল্যাকটোজ এটা একটা সুগার। তো এই ল্যাকটোজ সুগার ডাইজেশনের জন্য আমাদের কি দরকার, ল্যাকটেজ এনজাইমটা দরকার। যদি কোনো কারণে ল্যাকটেজ এনজাইমটা ডেফিসিট থাকে, সেক্ষেত্রে কী হবে, ল্যাকটোজ ইনটলারেন্স। দ্যাট মিন্স ল্যাকটোজ মানে কি, ওই যে দুধের মধ্যে যে সুগারটা থাকে। তো দেখা যাবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তারা যখন এরকম দুধ বা দুধ জাতীয় খাবার খাবে, তখন এই খাবারটা হজম হবে না। আচ্ছা, তারপর গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস, এই এনজাইমটা যদি ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে হবে কি, হিমোলাইটিক অ্যানিমিয়া। আমরা জানবো যে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস এটা কেন ইম্পর্টেন্ট আমাদের আরবিসির জন্য, এটা আমরা জানবো।
তারপর হচ্ছে এগুলো আছে, তোমরা একটু দেখে নিও যে লাইসোসোমাল এনজাইম, এটার অভাবে কী হবে, লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ। আচ্ছা, তারপর গ্লাইকোজেন মেটাবলিজম হতে পারবে না, তখন কী হবে, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। আচ্ছা, তাহলে হচ্ছে প্রথম কথা এনজাইম ডেফিসিয়েন্সিতে ডিজিজ হতে পারে। আর কি, তারপর হচ্ছে এনজাইম আর ইউজড অ্যাজ ডায়াগনস্টিক টুল অফ ডিজিজ। কিছু কিছু ডিজিজ ডায়াগনোসিস করার সময়ও কিন্তু আমরা বিভিন্ন এনজাইম দেখি, তাহলে ডায়াগনস্টিক টুল হিসেবে আমরা এনজাইমকে ইউজ করি। যেমন হচ্ছে লিভার ডিজিজ, তো লিভার ডিজিজের ক্ষেত্রে আমরা মেইনলি এএলটি, এএসটি এগুলোর নাম শুনছি আমরা অনেকেই, এএলপি, এই এনজাইমগুলো চেক করে দেখি যে ঠিকঠাক আছে কি না, রেইজড আছে কি না। যদি কোনো কারণে এনজাইমগুলোর রেইজড থাকে বা নর্মালের চেয়ে বেশি থাকে, তখন বুঝতে হবে যে ওনার লিভারে কোনো ঝামেলা আছে। তাহলে এএলটি দিয়ে কি অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, আর এএসটি দিয়ে অ্যাসপারটেট অ্যামাইনো ট্রান্সফারেজ, এএলপি হচ্ছে অ্যালকালাইন ফসফাটেজ। তারপর ইস্কেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা দেখব যে ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ, সিপিকে, হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, এলডিএইচ, এই এনজাইমগুলো রেইজড থাকবে। বাকিগুলো তোমরা একটু দেখে নিও। এরপর হচ্ছে 3 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে এনজাইম আর ইউজড অ্যাজ প্রোগনোস্টিক টুল অফ ডিজিজ। তাহলে ডিজিজ প্রোগনোসিস আর ডায়াগনোসিস দুইটা জিনিস কিন্তু আলাদা। ডায়াগনোসিস মানে ডিজিজটা আছে কি না সেটা দেখা, আইডেন্টিফাই করা, আর প্রোগনোসিস মানে ডিজিজটা কতটুকু উন্নতি হলো, সেটাই, ডিজিজ কন্ডিশনটা কতটুকু উন্নতি হলো সেটাই হচ্ছে প্রোগনোসিস। তাহলে আমরা কিভাবে প্রোগনোসিস এনজাইম ইউজ করি, যেমন ফলোয়িং জন্ডিসের পরে সিরাম এএলটি এবং এএলপি ইনক্রিজেস, জন্ডিস হলে এটা বাড়ে, তো তখন আমরা যদি এএলটি এএলপি দেখি, তখন আমরা বুঝতে পারবো যে না, ডিজিজটা হচ্ছে আছে। এরপর আমরা ট্রিটমেন্ট দিব, দেওয়ার পরে তখন দেখব যে এএলটি এএলপি নর্মাল লেভেলে আসছে, তাহলে এই যে ডিজিজটা প্রোগ্রেস করলো, দিস ইজ দ্য প্রোগনোসিস অফ ডিজিজ। আচ্ছা, এরপর 4 নম্বর হচ্ছে এনজাইম আর ইউজড অ্যাজ থেরাপিউটিক টুল অফ ডিজিজ। কিছু কিছু থেরাপি মানে হচ্ছে চিকিৎসা আর কি, ট্রিটমেন্ট। তাহলে কিছু চিকিৎসার ক্ষেত্রে আমরা এনজাইম ইউজ করে থাকি, যেমন কারোর যদি এমআই হয় বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক, সেক্ষেত্রে আমরা এই এনজাইমগুলো ইউজ করবে, স্ট্রেপ্টোকাইনেজ এবং ইউরোকাইনেজ। এগুলো ইউজ করলে কি হবে, এগুলো ইউজ করলে দেখা যাবে রোগীটার ট্রিটমেন্ট ভালো হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে বায়োমেডিক্যাল। আচ্ছা, 5 নম্বর যেটা, সেটা হচ্ছে এনজাইমগুলো আর কী কাজে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইনহিবিশন। এনজাইম ইনহিবিশন ইজ ইউজড অ্যাজ থেরাপিউটিক টুল অফ ডিজিজ। তো সব ক্ষেত্রে আমরা যে এনজাইমটা ভালো কাজ করবে তাই না, অনেক সময় আমরা এনজাইমকে ইনহিবিট করি। আমাদের এনজাইম যদি কোনো কারণে বডিতে বেড়ে যায়, সেক্ষেত্রে এনজাইমটাকে কমানোর জন্য, যেমন আমাদের যে পেপটিক আলসার ডিজিজ, সেই পেপটিক আলসার ডিজিজে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন বেশি হয়। তো তখন আমরা কি করি, এই যে বিভিন্ন ড্রাগ খাই, দেখবা যে যত ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ বলি আমরা, এই গ্যাস্ট্রিকের ওষুধের শেষে এই প্রাজল শব্দগুলো থাকে, যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ঠিক আছে, তারপর হচ্ছে র্যাবিপ্রাজল, প্যান্টোপ্রাজল। তো ফার্মাকোলজিতে বিস্তারিত জানতে পারবা এগুলো সম্পর্কে। তাহলে এই যে এগুলা খাইলে কি হয়, প্যারাইটাল সেলে আমরা দেখব যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কীভাবে ফর্মেশন হয়। তো এটার মধ্যে একটা স্টেজে কি হয়, H+ বা প্রোটন, এগুলা প্যারাইটাল সেল থেকে লুমেনের মধ্যে আসে। তো ওই স্টেপটাকে যদি আমরা
ইনহিবিট করতে পারি, তাহলে কিন্তু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন হবে না এবং আলটিমেটলি আমাদের গ্যাস্ট্রিকের যে সমস্যা সেটা সমাধান হবে। তো ওইটাই কাজ করে আমাদের ওইটাকে বলে প্রোটন পাম্প, আর এই প্রোটন পাম্পকে ইনহিবিট করে এই ওষুধগুলা। আচ্ছা, তারপর 6 নম্বর যেটা, সেটা হলো 6 নম্বর enzyme use as laboratory tool for diagnosis of genetic disease ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা এনজাইম ব্যবহার করি, যেমন পিসিআর পলিমারেজ চেইন রিয়াকশানের জন্য ডিএনএ পলিমারেজ এনজাইমটা ইউজ করা হয়। আচ্ছা, তারপরে এনজাইম আর ইউজড অ্যাজ রিয়েজেন্ট টু মেজার মেটাবলিজম ব্লাড অর বডি ফ্লুইড, যেমন মেটাবলিজম, আমরা যদি গ্লুকোজ মেটাবলিজম বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে গ্লুকোজ অক্সিডেজ এনজাইমটাকে ইউজ করতে হবে। তাহলে গেল, এখন হচ্ছে আমাদের মোটামুটি এনজাইম সম্পর্কে জানা শেষ। আমরা জানবো এখন কোএনজাইম সম্পর্কে। তো কোএনজাইম জিনিসটা কি, বোঝা যাচ্ছে যে এনজাইমের সাথে থাকে যারা, তারাই হচ্ছে কোএনজাইম। তাহলে কোএনজাইম is a molecule required by an enzyme to carry out the catalysis of a chemical reaction. তার মানে কোনো একটা কেমিক্যাল রিয়াকশানে কাজ করার জন্য এনজাইমকে হেল্প করে যারা, তারাই হলো কোএনজাইম। তো কোএনজাইম কারা কারা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব যে এই যে ভিটামিন বি কমপ্লেক্সগুলাই হচ্ছে মেইনলি কোএনজাইম হিসেবে কাজ করে। তারপর হচ্ছে তাছাড়াও নন ভিটামিন কোএনজাইম আছে, যেমন কোএনজাইম কিউ, দেন হচ্ছে লিপোলিক অ্যাসিড। তারপর ভিটামিন বি কমপ্লেক্স থেকে কোন কোন কোএনজাইম পাওয়া যায় সেটা হচ্ছে এনএডিপি, এগুলো হচ্ছে নিয়াসিন বা কনস্টিটিউয়েন্ট ভিটামিন হচ্ছে নিয়াসিন, যেটাকে বলে ভিটামিন B3। তারপর এফএমএন, এগুলো হচ্ছে রিবোফ্লাভিন থেকে আসে। তো ভিটামিন B2 হচ্ছে রিবোফ্লাভিন। দেন হচ্ছে কোএএসএইচ বা কোএনজাইম এ, এটা হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড থেকে আসে, B5 যেটাকে বলি আমরা। তারপরে পাইরিডক্সাল ফসফেট, এটা আসে B6 থেকে। তারপর থাইমিন B1, এটা থাইমিন পাইরোফসফেট। তারপর টেট্রাহাইড্রোফোলেট, এটা আসে হচ্ছে ফলিক অ্যাসিড থেকে। আর মিথাইল কোবালামিন অ্যান্ড ডিঅক্সি অ্যাডিনোসাইল কোবালামিন, এগুলো আসে কোবালামিন বা ভিটামিন B12 থেকে। আচ্ছা, তো এটা আসলে ইম্পর্টেন্ট, আমাদের শর্ট নোট আকারে আসতে পারে পরীক্ষায়, রিটেনে, এবং ভাইভাতে ধরলে মেইনলি এটাই ধরতে পারে। দু একটা ফর্ম বলো যে ভিটামিন বি কমপ্লেক্সের কোএনজাইম ফর্ম কী কী আছে বলো, এবং কোএনজাইমের ডেফিনেশন। আচ্ছা, তারপর হচ্ছে কোফ্যাক্টর। তাহলে কোফ্যাক্টর জিনিসটা কি, কোফ্যাক্টর সেম ওই এনজাইমের সাথে যেগুলো থাকবে, কিন্তু এরা কি করবে, এনজাইমের অ্যাক্টিভিটিতে হেল্প করবে। দিজ আর ট্রেস এলিমেন্ট, কিন্তু আগে দেখছিলাম যে কোএনজাইমগুলো নর্মালি এই ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ছিল, কিন্তু কোফ্যাক্টরের ক্ষেত্রে এগুলো হবে ট্রেস এলিমেন্ট। ট্রেস এলিমেন্ট বলতে কিছু মৌল আর কি, যেগুলো আমাদের বডিতে খুব অল্প পরিমাণে থাকে, অল্প পরিমাণে দরকার হয়, যেমন হচ্ছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, ঠিক আছে এগুলা। তো কোফ্যাক্টর আর ইনঅর্গানিক মেটালিক আয়ন, কোফ্যাক্টরগুলো হচ্ছে ইনঅর্গানিক metallic ion which help in enzyme activity. Most of the cofactors remain loosely bound to the enzyme when the enzyme are called metal activated enzyme. Less frequently, cofactors found to remain tightly bound to the enzyme when the enzyme are called metalloenzyme. তাহলে মেটাল অ্যাক্টিভেটেড এনজাইমের ক্ষেত্রে দেখা যাবে যে মেটালগুলো বা কোফ্যাক্টরগুলো লুজলি বাইন্ড থাকবে, আর মেটালোএনজাইমের ক্ষেত্রে এগুলো টাইটলি বাইন্ড থাকবে। তো কোফ্যাক্টরকে আবার কি বলা হয়, প্রস্থেটিক গ্রুপও বলা হয়। তাহলে এখানে একটু লেখা আছে যে কার্বনিক অ্যানহাইড্রেজ, অ্যালকালাইন ফসফ্যাটেজ, দেন ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এগুলোর জন্য কোফ্যাক্টর হিসেবে কারা থাকে, জিঙ্ক থাকে। হেক্সোকাইনেজ, গ্লুকোজ 6 ফসফেটেজ, এগুলোর জন্য ম্যাগনেসিয়াম,
তারপর সাইটোক্রোম অক্সিডেজ, সুপার অক্সিডেজ, ডিসমিউটেজ এগুলোতে কোফ্যাক্টর হিসেবে থাকে কপার। দেন ক্যাটালেস, পারঅক্সিডেজ এগুলোর জন্য থাকে আয়রন। এখন আমাদের হচ্ছে লাস্ট টপিক এটাই, সেটা হচ্ছে আইসো এনজাইম। এটা আমাদের রিটেনে আসতে পারে, শর্ট নোট আসতে পারে, এটা খুব ইম্পর্ট্যান্ট। স্পেশালি এটা হচ্ছে আমরা ডায়াগনস্টিক পারপাসে বেশি ব্যবহার করি বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে। তাহলে আমরা একটু দেখি যে আইসো এনজাইম জিনিসটা কি। আইসো এনজাইম আর এনজাইম এগুলো হচ্ছে এনজাইম উইচ আর ফাংশনালি সেম, যেগুলা ফাংশনালি একই কাজ করবে বাট স্ট্রাকচারালি ডিফারেন্ট, গঠনগতভাবে ভিন্ন কিন্তু কাজের দিক থেকে এক, তারাই হলো আইসো এনজাইম। তো এটার ইম্পর্টেন্স কি? স্পেসিফিক ডায়াগনোসিস অফ ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে এবং অ্যাসেসমেন্ট অফ ডিজিজ প্রগনোসিস, ওই যে এনজাইমের মতোই আর কি। তাহলে আইসো এনজাইম কোথায় আছে, কারা আছে? তো অ্যাসিড ফসফাটেজ এটা হচ্ছে আমাদের আইসো এনজাইম হিসেবে কোথায় থাকে? প্রোস্টেট, ইরাইথ্রোসাইট, প্লাটিলেট, লিভার, স্প্লিন, কিডনি, বোন ম্যারোতে। অ্যালকালাইন ফসফ্যাটেজ যে আমরা একটু আগে দেখছিলাম লিভারে ছিল, তাছাড়া আর কোথায় আছে? বোনসে আছে, ইন্টেস্টাইন অ্যান্ড কিডনিতে আছে। এরপর অ্যামাইলেজ হেক্সোকাইনেজ, এটা স্যালিভারি অ্যান্ড প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডে এবং লিভার অ্যান্ড মাসেলে থাকে। আচ্ছা, তারপর আমাদের কোন ডিজিজের ক্ষেত্রে কোন এনজাইম আমরা দেখব ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে, সেটা আমাদের জানতে হবে যে ডায়াগনস্টিক মার্কার হিসেবে ইউজ করি কোন এনজাইম কোন ডিজিজের ক্ষেত্রে। তো প্রথমেই যদি আমরা ধারণা করি যে প্রোস্টেট ক্যান্সার, সেক্ষেত্রে আমরা কি অ্যাসিড ফসফ্যাটেজ এনজাইমটা টেস্ট করব। লিভার ডিজিজের ক্ষেত্রে এলটি এটাকে আমরা টেস্ট করব। দেন হচ্ছে মাসেল ডিজিজের ক্ষেত্রে অ্যালডোলেস, স্ট্রাকটিভ জন্ডিস হলে অ্যালকালাইন ফসফেটেজ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলে অ্যামাইলেজ। এইভাবে লেখা আছে, তোমরা দেখে নিবা। তারপর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যদি হয় সেক্ষেত্রে ক্রিয়েটিনিন কাইনেজ। তারপর হলো ট্রিপসিন, প্যানক্রিয়াটিক ডিজিজে আমরা এটা হচ্ছে করব, চেক করে দেখব। তাহলে এই তো, থ্যাংক ইউ, স্লাইড এসে গেছে। মোটামুটি আজকে আমরা এনজাইম সম্পর্কে সবই জানলাম। আরেকবার যদি একটু র্যাপিড রিভিশন করি, সেটা হচ্ছে প্রথমে এনজাইমের ডেফিনেশন। এনজাইম হচ্ছে বায়োক্যাটালিস্ট, লিভিং সেলে তৈরি হয় এবং বায়োকেমিক্যাল রিয়াকশানের রেট অফ রিয়াকশানকে বাড়ায় এবং বিক্রিয়া শেষে নিজে আনচেঞ্জড থাকে। তো এক্সাম্পল অরাল ডাইজেস্টিভ এনজাইম। তারপর হচ্ছে এনজাইমের প্রপার্টিস কি, এরা সবাই হচ্ছে প্রোটিন হবে। তো প্রোটিনের যে ধর্ম থাকবে এদেরও থাকবে, নর্মালি কলোইডাল, ওয়াটার সলিউবল, হিট ল্যাবাইল এবং একটা ডেফিনিট আইসোইলেকট্রিক পিএইচ থাকবে। তারপর এনজাইম এবং হরমোনের মধ্যে পার্থক্য দেখছি। এনজাইমগুলো হচ্ছে যেখানে প্রোডাকশন হয় ওখানেই কাজ করে, কিন্তু হরমোনগুলো হচ্ছে ভিন্ন জায়গায় কাজ করে। হরমোন পরিবহনের জন্য ব্লাড লাগে, আর এনজাইম হচ্ছে নর্মালি ব্লাড দিয়ে পরিবহন হয় না। দেন হচ্ছে এনজাইমগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোটিন, হরমোনগুলো প্রোটিন ছাড়াও স্টেরয়েড হতে পারে বা অন্য ফর্ম হতে পারে। তারপর আইভি ক্লাসিফিকেশান, এটা খুব ইম্পর্টেন্ট। কী বলছিলাম? OTHLIL, অথলিল। তো অক্সিডো রিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলাইজেস, লাইয়েস, আইসোমারেজ এবং লাইয়েস, এগুলোর এক্সাম্পলও লাগবে। এরপর হচ্ছে মেকানিজম অফ অ্যাকশান দেখছিলাম যে আমাদের প্রথমে কী হবে, সাবস্ট্রেট এবং এনজাইম স্পেসিফিক থাকবে। একটা স্পেসিফিক সাবস্ট্রেটের জন্য একটা স্পেসিফিক এনজাইম থাকবে। যেমন অ্যামাইলেজ সবসময় হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের এগেনস্টে কাজ করবে। তারপর হচ্ছে আমাদের ট্রিপসিন সবসময়, অ্যামাইনো ট্রিপসিন সবসময় ওই অ্যামাইনো প্রোটিনের বিরুদ্ধেই কাজ করবে। তাহলে আমাদের এই যে প্রথমে মেকানিজম অফ অ্যাকশানের শুরুতে সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স তৈরি করবে, তারপর হচ্ছে এই এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি হবে। দেন প্রোডাক্টগুলো এনজাইম থেকে আলাদা হয়ে যাবে এবং এনজাইম দেখা যাবে যে আনচেঞ্জড আছে। এনজাইমের অ্যাকশানের জন্য কী কী ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে টেম্পারেচার, পিএইচ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, প্রোডাক্ট কনসেন্ট্রেশন এবং এনজাইম কনসেন্ট্রেশন। অপটিমাম টেম্পারেচার হচ্ছে 37 ± 1 ডিগ্রি সেলসিয়াস আর পিএইচ 7 থেকে 8। এরপর বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স কী কী, মোটা দাগে বলতে গেলে ডিজিজ ডায়াগনোসিস,
তারপর হচ্ছে ডেফিসিয়েন্সি হলেও সেখানে ডিজিজ হবে, আবার প্রোগনোসিসের ক্ষেত্রে ইউজ করবে, এবং ডিজিজ ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় ইউজ করব। এছাড়াও হচ্ছে ল্যাবরেটরিতে ইউজ করা হয় বিভিন্ন রিয়াকশানের ক্ষেত্রে। আচ্ছা, তারপর কোএনজাইম কি? কোএনজাইম হচ্ছে এনজাইমের সাথে যেগুলো থাকে এবং এনজাইমের অ্যাক্টিভিটিতে হেল্প করে। কোএনজাইমগুলো মেইনলি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স থেকে আসে, তাছাড়া নন ভিটামিন কোএনজাইমও থাকতে পারে। আর কোফ্যাক্টর জিনিসটা কি? এগুলো হচ্ছে নর্মালি মেটালস, ইনঅর্গ্যানিক মেটাল, যেগুলো হচ্ছে আমাদের এনজাইমের সাথে থাকবে এবং এনজাইমের অ্যাক্টিভিটিতে হেল্প করবে। এগুলো কী কী আছে? জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন। তারপর হচ্ছে আইসোএনজাইম মানে কি? এনজাইম তারা হচ্ছে স্ট্রাকচারালি ডিফারেন্ট কিন্তু ফাংশনালি সেম। এটা হচ্ছে আইসোএনজাইম। এদের ইম্পর্টেন্স কি? স্পেসিফিক ডায়াগনোসিস অফ ডিজিজ এবং অ্যাসেসমেন্ট অফ প্রোগনোসিস। তো এনজাইম, কোন কোন আইসোএনজাইম? আমাদের অ্যাসিড ফসফেটেজ, এগুলো হচ্ছে সবারই গঠন একরকম, কিন্তু ওরা গঠন আলাদা কিন্তু কাজ অনেকটা একই। তো এই অ্যাসিড ফসফেটেজ কোথায় কোথায় থাকে? প্রোস্টেট, ইরাইথ্রোসাইট, প্লাটিলেট, লিভার। তাহলে আমাদের যদি লিভার ডিজিজ হয় সেক্ষেত্রে আমরা মেইনলি এলটি চেক করব, এলপি চেক করব, ঠিক আছে? এইভাবে এখানে লেখা আছে, এগুলো দেখে নিলেই শেষ।